আচ্ছা, এর আগের দিন প্রথম গতিসূত্র নিয়ে আলোচনা ছিল। আজকে দেখ দ্বিতীয় গতিসূত্র। দ্বিতীয় গতিসূত্রের বিবৃতি হচ্ছে, কোন বস্তুর উপর বাইরে থেকে প্রযুক্ত বল, সে বলটা অবশ্যই কার্যকর হতে হবে। কার্যকর বল মানে তার জন্য কি হতে হবে? স্মরণ করতে হবে। ঠিক আছে, কাজ যেন হয়। কোন বস্তুর উপর বাইরে থেকে প্রযুক্ত বল বস্তুটির ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক হয়। ও বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। ঠিক আছে, কোন বস্তুর উপর বাইরে থেকে প্রযুক্ত বল অবশ্যই ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক হবে। এবারে আমি ধরছি এম ভরের কোন বস্তু, তার প্রাথমিক বেগ হচ্ছে ইউ, তার উপর এফ মানের বল টি সময় ধরে। ধর একটা বস্তু আছে, তার ভর হচ্ছে এম, এর প্রাথমিক বেগ হচ্ছে ইউ। এবারে এতে কিছু পরিমাণ বল প্রয়োগ করছি, যার মান এফ। কত সময় ধরে? টি সময় ধরে। টি সময় পরে এর বেগ কত দাঁড়িয়েছে? অন্তিম বেগ হচ্ছে ভি, এর ভর ছিল এম। এবারে ভরবেগ মানে ভর ইন্টু বেগ। তার প্রাথমিক ভরবেগ ছিল এম ইউ। প্রাথমিক ভরবেগ কি হবে? প্রাথমিক বেগ ইন্টু ভর। আর অন্তিম ভরবেগ কত হবে? এম ইন্টু ভি। তাহলে ভরবেগের পরিবর্তন কত হয়েছে? ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ। এই পরিমাণ ভরবেগের পরিবর্তন হয়েছে। এটা অন্তিম ভরবেগ, এটা প্রাথমিক ভরবেগ। এবারে বলছে ভরবেগের পরিবর্তনের হার। হার মানে কি? সময় দিয়ে ভাগ, মানে প্রতি এক সেকেন্ডে বা একক সময়ে কতটা ভরবেগ পরিবর্তন হয়েছে। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কত হবে? ভরবেগ পরিবর্তন এর হার এম ভি মাইনাস এম ইউ বাই টি। ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে এটা। ঠিক আছে, এইটা কার সঙ্গে সমানুপাতিক? বলের সঙ্গে, প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ আমি লিখতে পারি এফ প্রপোর্শনাল এম ভি মাইনাস এম ইউ বাই টি। এখান থেকে লিখে যায় এফ সমান কে ইন্টু, এখানে যদি আমি এম কমন লই, এম কমন নিলে ভিতরে থাকবে ভি মাইনাস ইউ বাই টি। এটা কি? বেগের পরিবর্তন। ভি মাইনাস ইউ হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন বাই সময়কে কি বলা হয়? ত্বরণ। বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তাহলে আমি লিখতে পারি কি? এফ সমান কে ইন্টু এম ইন্টু এ। এটা হচ্ছে ত্বরণ। ত্বরণকে এ দিয়ে লেখা হয়। এখানে কে এর পরীক্ষালব্ধ মান কত হয়? 1। এখানে কে এর মান কত হয়? 1। যদি কে এর মান 1 বসাই এখানটায়, তাহলে কত দাঁড়াবে? এফ সমান এম ইন্টু এ। এইটাই হচ্ছে দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ, এফ সমান এম এ। দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ হচ্ছে এফ সমান এম এ, মানে বল সমান বস্তুর ভর ইন্টু বস্তুর ত্বরণ। ঠিক আছে, এরপরে বলের একক, বিভিন্ন রকম একক হয়, সেই একক নিয়ে আলোচনা করছি। বলের দু রকম একক হয়, পরম একক আর অভিকর্ষীয় একক। পরম একক আর অভিকর্ষীয় একক। পরম একক এসআই তে নিউটন বা কেজি ইন্টু মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2। আর সিজিএস এ হবে ডাইন, অথবা আমি এটাকে লিখতে পারি গ্রাম সেমি সেকেন্ড টু দি পাওয়ার -2। এই এককগুলা কোথা থেকে আসে? বলের যে সম্পর্ক ছিল দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ, এফ সমান এম ইন্টু এ, অর্থাৎ বল সমান ভর ইন্টু ত্বরণ। ভরকে যদি এসআই পদ্ধতিতে ভরের মান কত হয়? 1 কেজি, আর ত্বরণের মান হয় 1 মিটার পার সেকেন্ড স্কয়ার বা মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। এগুলোকে যদি দুটাকে যদি 1 লিখি, তাহলে এফ এর মান কত হবে? 1। অর্থাৎ 1 নিউটনের সংখ্যা যদি বলতে হয়, 1 নিউটন কাকে বলবো? 1 কেজি ভরের কোন বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে, যে পরিমাণ বল প্রয়োগে বস্তুটির
ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার উৎপন্ন হয়। 1 কেজি ভরের কোনো বস্তু, তার উপর যে পরিমাণ বল দিলে ওই বস্তুটার ত্বরণ কত দাঁড়াবে? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার বা 1 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। সেই পরিমাণ বলকে বলা হয় 1 নিউটন। সেই পরিমাণ বলকে 1 নিউটন বলে। দেখ, এফ এর মান যদি 1 পেতে চাই, এফ সমান 1 কেজি ভর আর 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, ত্বরণ দুটো যদি গুণ করি কত হবে? 1 1 ইন্টু 1 1 কেজি ইন্টু মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। এই কেজি ইন্টু মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2 কেই বলা হয় নিউটন। এইটাকেই বলা হয় নিউটন, অর্থাৎ 1 নিউটন। ঠিক আছে, এরপর ডাইন। ডাইনের যদি সংজ্ঞা হয় 1 ডাইন সিজিএস পদ্ধতিতে, 1 ডাইনের সংজ্ঞা কি হবে? এখানে ভর কত নিয়েছিলাম? এসআই পদ্ধতিতে 1 কেজি হয়, ভরের একক হয় কেজি। এখানে কত নিতে হবে? 1 গ্রাম। 1 গ্রাম ভরের বস্তু। একই রকম 1 গ্রাম ভরের কোন বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করে বস্তুটির ত্বরণ কত হতে হবে? 1 সেমি। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হয় সেমি, সেমি পার সেকেন্ড স্কয়ার। ত্বরণের একক হয় সেমি পার সেকেন্ড স্কয়ার। তাহলে 1 গ্রাম ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করে কত ত্বরণ সৃষ্টি করতে হবে? 1 সেমি পার সেকেন্ড স্কয়ার। এই ত্বরণটা সৃষ্টি করতে পারি যে পরিমাণ বল প্রয়োগ করলে, সেই পরিমাণ বলকে বলা হয় 1 ডাইন। অর্থাৎ এফ সমান কত দাঁড়াবে? 1 গ্রাম ইন্টু 1 সেমি পার সেকেন্ড স্কয়ার সমান হবে 1 গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার। এইটাকেই বলা হয় গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ারকে বলা হয় ডাইন। ঠিক আছে, অর্থাৎ এটাই হচ্ছে 1 ডাইন। এই দুটার মধ্যে একটা সম্পর্ক থাকে, সেই সম্পর্কটা কিভাবে পাই? দেখ, সম্পর্ক ডাইন আর নিউটনের মধ্যে একটা সম্পর্ক থাকে। এক নিউটনকে আমি কি লিখতে পারি? 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ 1 কেজি ইন্টু 1 মিটার বাই 1 সেকেন্ড স্কয়ার। সেকেন্ড স্কয়ার নিচে আছে, ঠিক আছে। এবারে কেজি থেকে গ্রামে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 1000। 1 কেজি সমান 1000 গ্রাম। 1000 মানে 10 কিউব, 10 এর কিউব, তাই তো? 1000 মানে 10 এর কিউব। আর মিটার থেকে সেমিতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 100। 1 মিটার সমান 100 সেমি। 100 মানে 10 স্কয়ার। অর্থাৎ এটা গ্রামে এলো, এটা কিসে এলো? সেমিতে। আর নিচে 1 সেকেন্ড সময়ের একক উভয় পদ্ধতিতেই, সিজিএস আর এসআই দুটাতেই সেকেন্ডই থাকে। ঠিক আছে, তাহলে এটা দাঁড়াবে 10 কিউব আর 10 স্কয়ার, পাওয়ারের যোগ 10 টু দি পাওয়ার 5 বাই 1, একই থাকবে, 1 দিয়ে ভাগ করলে যা থাকবে তাই। গ্রাম ইনটু সেমি পার সেকেন্ড স্কয়ার, এটাকেই তো ডাইন বলা হয়, অর্থাৎ 10 টু দি পাওয়ার 5 ডাইন। 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। এটাই হচ্ছে সম্পর্ক। নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। ঠিক আছে, এরপরে অভিকর্ষীয় এককগুলো রে। এরপর বলের অভিকর্ষীয় একক এসআই পদ্ধতিতে হয় কিলোগ্রাম ভার আর সিজিএস পদ্ধতিতে হয় গ্রাম ভার। এবারে কিলোগ্রাম ভার এর সংজ্ঞা কি? কিলোগ্রাম ভার হচ্ছে 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা আকর্ষণ করে তাকে বলা হয় 1 কিলোগ্রাম ভার। আর গ্রাম ভার 1 গ্রাম ভরের বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা আকর্ষণ করে তাকে বলা হয় 1 গ্রাম ভার। আচ্ছা, কিলোগ্রাম ভার আসলে কি? 1 কেজি ভরের বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা আকর্ষণ করবে সেটা হচ্ছে ওই বস্তুটার ওজন। 1 কিলোগ্রাম বস্তুর ওজন কত? 1 কেজি ভরের বস্তুর ওজন কত হবে? ওজন সমান হয় ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, 1 কেজি ভরের বস্তুর
ওজন সমান হবে 1 কেজি ইন্টু 9. এসআইতে জির মান কত হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ 9.8 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে কি বলা হয় নিউটন, অর্থাৎ 9.8 নিউটন। এটাই হচ্ছে 1 কিলোগ্রাম ভার, 1 কেজি ভার বা কেজি ওয়েট, ইংলিশে যদি বলো কেজি। 1 কিলোগ্রাম ভার অর্থাৎ 1 কেজি বস্তুর ওজন, এটা কত দাঁড়ায় 9.8 নিউটন। যদি পরমাণুকে যদি জানতে হয় যে 1 কেজি ভার সমান কত নিউটন হবে, 9.8 নিউটন। ঠিক আছে। গ্রাম ভার, গ্রাম ভার হচ্ছে কি 1 গ্রাম ভরের যে ওজন থাকবে, 1 গ্রাম ভরের বস্তুর ওজন, 1 গ্রাম ভরের বস্তুর ওজন, 1 গ্রাম ভরের বস্তুর ওজন কত দাঁড়াবে, এটাকে 1 গ্রাম ভর বলে, 1 গ্রাম ভার, 1 গ্রাম ভার। ঠিক আছে। 1 গ্রাম ইন্টু 980 বা 81, 981 সেমি পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে এটা আসলে কি জি এর মান, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে জি এর মান। এসআই পদ্ধতিতে জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমার বস্তুর ওজন কি হয় ভর ইনটু অভিকর্ষীয় ত্বরণ, তাহলে কত দাঁড়াবে 981, এটা হবে 981 গ্রাম ইনটু সেমি পার সেকেন্ড স্কয়ার, এটাকে বলা হয় 981 ডাইন। তাহলে 1 গ্রাম ভার ডাইনে কত হয় 981 ডাইন। ঠিক আছে, 981 ডাইন। আর 1 কিলোগ্রাম ভার হচ্ছে আসলে কি 9.8 নিউটন। ঠিক আছে। এরপরে দেখ নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের ধারণা। প্রথম গতিসূত্র কি ছিল, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে বস্তুর অবস্থা যেরকম অবস্থায় ছিল সেরকম থাকবে, স্থির অবস্থায় ছিল স্থির থাকবে, গতিশীল অবস্থায় ছিল সমবেগে একই গতিবেগ নিয়ে চলতে থাকবে সরলরেখা বরাবর। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ, দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ F সমান m ইনটু a, বা আমি লিখতে পারি a কে লিখতে পারি v মাইনাস u বাই t। ঠিক আছে। এবারে প্রথম গতিসূত্র অনুযায়ী বল বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হয়নি, তাহলে f এর মান কত হবে 0। তাহলে f এর মান 0 হলে m ইনটু v মাইনাস u বাই t এর মান কত হবে 0, যদি f 0 হয়, f এর মান যদি 0 হয় এটার মান 0 হবে। আর ভর তো 0 হবে না, কোন বস্তুর ভর যেহেতু 0 নয়, তাহলে v মাইনাস u বাই t ইজ ইকুয়াল টু 0, কারণ m ভাগে যদি যায় 0 বাই m মান কত হবে 0, t যদি 0 এর সঙ্গে গুণ হয় কত হবে 0, অর্থাৎ v মাইনাস u ইজ ইকুয়াল টু 0, বা v সমান, অর্থাৎ অন্তিম যে বেগটা হবে সেটা প্রাথমিক বেগের সঙ্গে সমান। এর মানে কি বেগের কোনো পরিবর্তন হবে না, প্রথমে যে বেগ ছিল পরেও সেই বেগে চলতে থাকবে। এটাই তো প্রথম গতিসূত্রের বিবৃতি ছিল, তাই তো। যদি প্রথমে ইউর মান 0 থাকে, মানে কি বস্তুটা যদি স্থির অবস্থায় থাকে, ইউর মান যদি 0 হয় ভির মানও 0 হবে, অর্থাৎ পরেও বস্তু স্থির থাকবে। ঠিক আছে। প্রথমে যদি কিছু পরিমাণ বেগ নিয়ে চলতে থাকে তাহলে পরেও সেম বেগ নিয়ে চলতে থাকবে। ঠিক আছে। এটা হচ্ছে প্রথম গতিসূত্রের ধারণা। এরপরে প্রথম গতিসূত্রে জাড্ডের একটা ধারণা ছিল না, জাড্ড, স্থিতিজাড্য, গতিজাড্য, অর্থাৎ যে আগের অবস্থা সেই অবস্থায় সে থাকতে চায়, স্থির থাকলে সে আগে থেকে তাহলে সে স্থির অবস্থায় থাকতে চায়, গতিশীল থাকলে গতিশীল অবস্থায় থাকতে চায়। সেই জাড্য আসলে বস্তুর ভর। ঠিক আছে, ভরই হচ্ছে জাড্ডের পরিমাপক। কিভাবে, ধর দুটা ভিন্ন বস্তুর উপর এফ পরিমাণ বল প্রয়োগ করছি। ঠিক আছে, এফ পরিমাণ বল দুটা বস্তুর উপর প্রয়োগ করছি, একটার ভর m1 আর একটার ভর m2। ঠিক আছে, যেটার ভর m1 সেটাতে নিশ্চয়ই যে ত্বরণ সৃষ্টি হবে দ্বিতীয় বস্তুটার ত্বরণ আলাদা হবে। হচ্ছে কি এটাতে a1 ত্বরণ সৃষ্টি হয়েছে, এটাতে
A2 ত্বরণ সৃষ্টি হয়েছে। এই F এর মান m1 ইন্টু a1 আর m2 ইন্টু a2, এইটাই তো হবে নাকি? যদি প্রথম বস্তুর ক্ষেত্রে আমি বল প্রয়োগ করি তাহলে সেটা হবে m1 ইন্টু a1, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে হবে m2 ইন্টু a2। দুটাতে সমপরিমাণ বল দিছি, f পরিমাণ। তাহলে আমি f কে যদি না লিখি, এখানে দাঁড়াবে কি m1 ইন্টু a1 সমান m2 ইন্টু a2। এবারে আমি m1 বাই m2 যদি করি, অর্থাৎ m2 কে যদি এর পাশে নিয়ে আসি, তাহলে এটা দাঁড়াবে a2 বাই a1। m1 বাই m2, a2 বাই a1 বিপরীত ভাবে আছে, অর্থাৎ এই দুটা ভর আর ত্বরণ পরস্পরের কি ব্যস্তানুপাতিক। আমি এখান থেকে লিখতে পারি যে a প্রপোর্শনাল টু 1 বাই m। বুঝা গেল? ত্বরণ হচ্ছে যে কোনো বস্তুর ত্বরণ ভরের সাথে ব্যস্তানুপাতিক। এর মানে কি দাঁড়ায়? যদি বস্তুর ভর বাড়াই, কোনো বস্তুর মানে যদি বেশি ভরের বস্তু হয়, বেশি ভারী বস্তু হয়, তার ত্বরণ কম হবে। একই পরিমাণ বল দিলে যে বস্তুটা ভারী হবে তার ত্বরণ কম হবে, ঠিক আছে? অর্থাৎ তার জাড্য বেশি। ভর যত বেশি হবে তার জাড্য বেশি। সে বাধা দেয় বেশি, ত্বরণ কম হটে মানে কি তার গতিতে বাধা দেয়। তাহলে বাধা কে কে বেশি দিবে? যার ভর বেশি। যার ভর কম সে বাধা কম দিবে, তার জাড্য কম হবে। বুঝা গেল? তাহলে এখান থেকেই আমি বলতে পারি কি ভরই হলো কি ভরই হলো বস্তুর জাড্যের পরিমাপক। কথায় লিখতে হবে যে বেশি ভরের বস্তু যদি হয় তার ত্বরণ কম হবে, কম ভরের বস্তুর ত্বরণ বেশি হবে। অর্থাৎ ভর যত বেশি হবে তত তার গতিকে বাধা দিবে বেশি, আর গতিকে বাধা দিবার ধর্মটাই তো জাড্য ধর্ম, তাই তো? ভরই হলো বস্তুর জাড্যের পরিমাপক। এরপর নিউটনের তৃতীয় গতিসূত্র। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। সবচেয়ে সহজ সূত্র আর সবচেয়ে ইম্পর্টেন্ট, এর থেকে অনেক কিছু জানা যায়। এখানে ক্রিয়া আর প্রতিক্রিয়া দুটোই হচ্ছে এক ধরনের বল, ঠিক আছে? ক্রিয়া আর প্রতিক্রিয়া দুটোই হচ্ছে এক ধরনের বল। ধর দুটা বস্তু আছে, এটা m1 এটা m2 ভর। এই বস্তুটা যদি এই বস্তুর উপরে একটা বল দেয়, ঠিক আছে, সে বলটাকে বলবো ক্রিয়া। এটা হচ্ছে F12। তাহলে তার বিপরীত ভাবে এই বস্তুটা এই বস্তুর উপরে একটা বল দিবে, সেটা হচ্ছে 1। এটাকে বলো প্রতিক্রিয়া বল। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত, এই বস্তুটা একে যতটা বল দিবে ঘুরে এই বস্তুটা ততটাই এই বস্তুটাকে বল দিবে, মানে দুটার মান সমান হবে। এখানে F12 সমান হবে F21। বুঝা গেল? যে কোনো একটাকে যদি ক্রিয়া বলি অন্যটা হবে প্রতিক্রিয়া, ঠিক আছে? এর কিছু বাস্তব দৃষ্টান্ত কোথায় কোথায় লক্ষ্য করা যায়। যখন নৌকা থেকে কেউ, নৌকার আরোহী যখন ঝাঁপ দেয়, স্থলে ঝাঁপ দেয় আর কি, ডাঙায়, তখন নৌকার উপরে সে বল দিয়ে ঝাঁপ দেয়, তো তার জন্য কি হয় নৌকাটাও পিছন দিকে সরে চলে যায়। আর নৌকার উপরে বল দিল, ক্রিয়া হলো, যার জন্য নৌকা কিছুটা সরে যায়, আর তার প্রতিক্রিয়া রূপে সে ডাঙায় পৌঁছায়। তাহলে এখানে ক্রিয়া বলটা কি? নৌকার উপরে যে বলটা প্রয়োগ করছে তার জন্য নৌকা সরে গেছে, আর নৌকা যে প্রতিক্রিয়া বলটা দিচ্ছে তার ফলেই সে সামনের দিকে ঝাঁপ দিতে পারছে, ডাঙায় পৌঁছাতে পারছে, ঠিক আছে? মানুষ যে হাঁটা চলা করে, যে কোনো প্রাণী হাঁটা চলা, তার পিছনেও কি নিউটনের তৃতীয় গতিসূত্র ফলে। কিরকম? সামনের পা কখন আগাতে পারি? পিছনের পা দিয়ে একটা বল দিলে, মাটিতে পিছনের পা দিয়ে বল দিলে সামনের পা আগাতে পারি তো। এখানে আমি যে বলটা দিচ্ছি মাটিতে সেটা হবে ক্রিয়া, তার প্রতিক্রিয়া রূপে আমি সামনের দিকে আগাচ্ছি, ঠিক আছে? এটা একটা। তারপর রকেটের উৎক্ষেপণ জানো তো? রকেটের নিচ দিয়ে কি হয়? জ্বালানি বের হয়। যত যত পরিমাণ জ্বালানি যত স্পিডে বের হবে, অর্থাৎ বল বেশি দিবে যত বেশি স্পিডে হবে,
নিচের দিকে জ্বালানির বের হওয়া, এটা হচ্ছে ক্রিয়া বল, তার প্রতিক্রিয়া রূপে রকেটটা উপর দিকে ওঠে। আরো অনেক উদাহরণ আছে, বল দিয়ে ব্যাটকে আঘাত করলে ব্যাটও কিছুটা পিছনের দিকে একটা বল অনুভব করে, তো বল সামনের দিকে যায়। তারপর বন্দুক, বন্দুক থেকে গুলি ছুড়া হলে বন্দুক পিছন দিকে চলে আসে, গুলি গুলি তো বেরোয় সামনের দিকে, বন্দুক পিছন দিকে চলে আসে। বন্দুক দ্বারা গুলির উপরে একটা ক্রিয়া বল হলো, গুলিও সমান পরিমাণ বল দেয় বন্দুকের উপরে, যেটাকে কইব প্রতিক্রিয়া, যেটাকে বলবো প্রতিক্রিয়া বল, যার জন্য বন্দুক পিছন দিকে চলে আসে। কামানের ক্ষেত্রে কি, কামান থেকে যখন গোলা বের হয়, গোলার উপরে কামান কি দিচ্ছে, বল দিচ্ছে, মানে ক্রিয়া বল, গোলা সামনের দিকে এগিয়ে চলে গেল। আর গোলা ঠিক তার সমান আর বিপরীতমুখী একটা বল দেয়, যেটা কামানের উপরে প্রযুক্ত হয়, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। তার ফলে কামান সামান্য পিছনের দিকে চলে আসে। বুঝা গেল? এই গতিসূত্র থেকে কি কি ধারণা পাওয়া যায়? প্রথম তো এই ধারণা পাওয়া যায় যে একক বিচ্ছিন্ন বল, একক বিচ্ছিন্ন বল অর্থাৎ আইসোলেটেড ফোর্স, আইসোলেটেড একক, মানে প্রকৃতিতে কোনো একক বিচ্ছিন্ন বলের কোনো অস্তিত্ব নেই। মানে কোনো বল কোথাও প্রয়োগ হচ্ছে, যে কোনো একটা পরিমাণ বল, আমি ধর কোনো বস্তুকে ঠেলছি, অর্থাৎ এখানে আমি যে বস্তুটাকে ঠেলছি, ঠিক আছে, তার উপরে আমি ক্রিয়া করছি, ঠিক বিপরীত ভাবে সে বস্তুটা আমাকে একটা বল দিচ্ছে, প্রতিক্রিয়া বল। শুধু যে ঠেলা হচ্ছে এরকম নয়, সেও ঘুরে আমাকে একটা বল দিচ্ছে। একক বিচ্ছিন্ন বল বলতে শুধু একটাই, শুধু ক্রিয়া থাকবে অথবা শুধু প্রতিক্রিয়া থাকবে, এরকম ভাবে থাকা সম্ভব নয়। সব জায়গায় দুটা সমান ভাবে থাকে, ক্রিয়া প্রতিক্রিয়া দুটাই থাকে। একক বিচ্ছিন্ন বলের কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে? আর কি, দুটা বল সব সময় ক্রিয়ার প্রতিক্রিয়া, দু নম্বর হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান সময় ধরে প্রযুক্ত হয়। যতক্ষণ যতক্ষণ ক্রিয়া বল কাজ করবে ততক্ষণ প্রতিক্রিয়া বল কাজ করবে। আমি একটা বস্তুর উপরে আমি বল প্রয়োগ করছি, এই বোর্ডের উপরে যদি আমি বল দিই, যতক্ষণ আমি বল দিচ্ছি ততক্ষণ আমি এই বোর্ডের উপরে ক্রিয়া করছি, বোর্ডও আমাকে ঘুরে একটা বল দিচ্ছে, প্রতিক্রিয়া। এই দুটা সমান সময় ধরে প্রযুক্ত হয়। ক্রিয়ার যতক্ষণ প্রযুক্ত হবে প্রতিক্রিয়া ততক্ষণ, ক্রিয়া থেমে গেলে প্রতিক্রিয়া থেমে যাবে, দুটা একই সময় ধরে প্রযুক্ত হবে। বুঝা গেল? আর এরপরে আরেকটা পয়েন্ট, ক্রিয়ার প্রতিক্রিয়া বল দুটা ভিন্ন বস্তুর উপরে প্রযুক্ত হয়। সব সময় ক্রিয়ার প্রতিক্রিয়া বল দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়। একই বস্তুর উপর দুটা একসঙ্গে ক্রিয়া করে, ক্রিয়ার প্রতিক্রিয়ার জন্য দুটা আলাদা আলাদা বস্তু দরকার। ঠিক আছে? একটা বস্তু অন্য বস্তুর উপরে যদি ক্রিয়া করে, সে বস্তুটা প্রথম বস্তুর উপরে কি করবে, দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুর উপরে প্রতিক্রিয়া বল দিবে, দুটা ভিন্ন বস্তুর উপরে প্রযুক্ত হবে। ঠিক আছে? এরপরে দেখ, বিভিন্ন ধরনের বল হয়। এক তো স্পর্শজনিত বল, যেখানে স্পর্শ থাকবে, মানে একটা বস্তু আর একটা বস্তুর সঙ্গে কি থাকবে, লেগে থাকবে। ঠিক আছে? আর একটা স্পর্শহীন বা ক্ষেত্রজনিত বল। এবারে স্পর্শ বলের অনেকগুলো উদাহরণ আছে, যেরকম ঘাত। ঘাত কাকে বলে? কোন বস্তুর উপর আমি যদি লম্ব ভাবে বল প্রয়োগ করি, একদম লম্ব ভাবে, সেই বলকে বলা হয় ঘাত বল। এখানে যতগুলা বল, আমি বল নিয়ে বলছিলাম, একক বল থাকেনি, একক বিচ্ছিন্ন বল থাকেনি, সবই কি থাকে, ক্রিয়া প্রতিক্রিয়া থাকে। ঘাত বলেও ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে, ধাক্কাতেও ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে। ধাক্কা মানে কোনো বস্তুকে দূরে ঠেলে দেওয়ার জন্য যে বলটা দেওয়া, ঠিক আছে, ধাক্কা, পুশ, ধাক্কার ইংরেজি হচ্ছে পুশ। আর ঘাত থ্রাস্ট, টান, টান বল কোনো কিছুকে টানা, কোনো বস্তুকে যদি আমি টানি, সেম পরিমাণ বল সেও ওই বস্তুটা আমাকে সেই সেম পরিমাণ বল দিবে। আমি যদি টেনে তাকে কাছে আনতে যাই, এটাকে বলবো ক্রিয়া, সে বস্তুটাও আমাকে একটা বল দিবে, সেটা হবে প্রতিক্রিয়া। টান বল, তারপর সংঘাত বল, যখন দুটা বস্তু এসে নিজেদের মধ্যে
ধাক্কা খায় মানে আঘাত করে, সেরকম বলকে বলা হয় সংঘাত বল। বল বল এলো, কেউ ক্রিকেট ক্রিকেট খেলা হচ্ছে, বল ছুটলো, ব্যাট নিয়ে গিয়ে বলে আঘাত করে তো নাকি, এখানে দুটার কি হয়, কলিশন হয় বা সংঘাত হয়, এরকম বলকে বলা হয় সংঘাত বল। এখানেও ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে সবগুলাতেই। এরপর স্পর্শহীন বল বা ক্ষেত্রজনিত বল, তার মধ্যে দু রকম বল লক্ষ্য করা যায়, আকর্ষণ আর একটা বিকর্ষণ। এবারে আকর্ষণের মধ্যে অনেক উদাহরণ দেওয়া যায়, যেরকম মহাকর্ষীয় বল। মহাকর্ষীয় বল কাকে বলে? দুটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল থাকে, সর্বদাই থাকে, দুটা বস্তুর ভরের জন্য তারা পরস্পর নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, মহাকর্ষ বল সেটাকে বলা হয়। মহাকর্ষ বলের মধ্যে অভিকর্ষ বল পড়ে, তাই তো? মহাকর্ষ বল বা অভিকর্ষ বল এগুলা সব আকর্ষণ বল। এরপর চৌম্বকীয় আকর্ষণ। চৌম্বকীয় আকর্ষণ মানে দুটা চুম্বকের যদি বিপরীত মেরু, অর্থাৎ একটা নর্থ মেরু আর একটা সাউথ মেরু, দুটা চুম্বকের একটা নর্থ মেরু আর সাউথ মেরু কাছাকাছি আনলে কি হয়, পরস্পরকে আকর্ষণ করে। এরপর স্থির তড়িৎ আকর্ষণ বল, বিপরীত জাতীয় আধান, একটা প্লাস আধান একটা মাইনাস আধান পরস্পরকে কি করে, আকর্ষণ করে। এখানে কোনো স্পর্শ নেই, দূর থেকেই করে, ক্ষেত্রজনিত, মানে একটা আধান থাকলে তার চারিদিকে একটা ক্ষেত্র জুড়ে তার প্রভাব থাকে, আকর্ষণ বা বিকর্ষণ বলের একটা প্রভাব থাকে, এই জন্য এর নাম ক্ষেত্রজনিত বল, একটা ক্ষেত্র জুড়ে প্রভাব থাকে। এরপর বিকর্ষণ। বিকর্ষণ স্থির তড়িৎ বিকর্ষণ বলে, সমজাতীয় আধান যদি পরস্পর কাছে আসে, অর্থাৎ দুটাই প্লাস অথবা দুটাই মাইনাস, একই জাতীয় যদি আধান পরস্পর কাছে আসে কি হয়, বিকর্ষণ, একে অপরকে দূরে সরিয়ে দেয়, বিকর্ষণ করে। তারপর চৌম্বকীয় বিকর্ষণ, দুটা চুম্বকের যদি নর্থ মেরু অথবা সাউথ মেরু একই মেরু যদি সামনে আসে, তারাও পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। এছাড়াও কিছু বল আছে, যেমন ধর ঘর্ষণ বল। ঘর্ষণ বল হচ্ছে যখন কোনো বস্তুকে কোনো তলের উপরে রেখে যদি টানার চেষ্টা করি বা ঠেলার চেষ্টা করি, তখন ওই তলটা বস্তুর উপরে একটা বল প্রয়োগ করে, ওই টানা বা ঠেলাকে বাধা দেয়, ঘর্ষণ এক প্রকার বাধা বল, অপচয়ী বল। ঠিক আছে, আমি যে বলটা দিচ্ছি সেই বলের কিছু অংশ ওই ঘর্ষণ বল কি করে, কিছুটা কমিয়ে দেয়, অপচয় করে, ঘর্ষণ বল কিছুটা অপচয় করে দেয়। আর স্প্রিং এর বল, স্প্রিং এর কি বল, যদি আমি একটা স্প্রিং কে টেনে বড় করি, স্প্রিং এর মধ্যে একটা বল তৈরি হয়, প্রত্যানয়ক বল, মানে সে আগের অবস্থায় ফিরে যেতে চায়, স্প্রিংটা আগের অবস্থায় ফিরে যেতে চায়, স্প্রিং এর মধ্যে যে বলটা তৈরি হচ্ছে সেইটাই হবে স্প্রিং এর বল। বুঝা গেল? স্প্রিং বা যে কোনো স্থিতিস্থাপক বস্তু, বুঝা গেল? যেমন ধর কোনো এই যে বানানো হয় না গুলতি গুলতি, যেগুলাতে এম করা হয়, সেগুলা যে 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 জিনিস দিয়ে তৈরি হয়, রাবার দিয়ে, সেই রাবারের মধ্যেও কি থাকে, একটা বল থাকে, স্প্রিং এর বল যেরকম সেরকম, সেগুলো হচ্ছে স্থিতিস্থাপক বল। ঠিক আছে, এরপরে দেখ, এরপরে দেখ বলের ঘাত। কোন বস্তুর উপর স্থির মানের মানে একটা নির্দিষ্ট মানের বল কিছু সময় ধরে যদি প্রযুক্ত হয়, ওই বলের মান আর ক্রিয়াকালের অর্থাৎ ক্রিয়ার সময়কালের গুণফলকে বলা হয় বলের ঘাত। ধর একটা বস্তু আছে, তাতে আমি এফ পরিমাণ বল প্রয়োগ করছি, এফটা হচ্ছে স্থির মানের বল, চেঞ্জ হয়নি সময়ের সাথে, আর কত সময় ধরে, টি সময় ধরে, তাহলে বলের ঘাত কি হবে, বলের ঘাত সমান হবে এফ ইন্টু টি, ওই বলের মান আর কত সময় ধরে প্রযুক্ত হয়েছে এই দুটার গুণফল। এবারে বলের ঘাতের যদি মাত্রা লিখতে হয়, মাত্রা, আগের দিন আগের ক্লাসে আমি কি বলেছিলাম যে বলের মাত্রা কি হয়, বলের মাত্রা হয় এম এল টি টু দি পাওয়ার -2, তাই তো? আর সময়ের মাত্রা হচ্ছে টি, তাহলে টি এখানে কত, পাওয়ার কত, 1, -2 আর +1 কত হবে, -1, এম এল টি টু দি পাওয়ার -1, এটা হচ্ছে বলের ঘাতের মাত্রা। এই মাত্রাটা ভরবেগের সঙ্গে একই, ভরবেগের মাত্রা হচ্ছে এটাই, এম এল টি টু দি পাওয়ার -1, ভর ইন্টু বেগ,
এটা হচ্ছে ভর আর এটা হচ্ছে বেগের মাত্রা। অর্থাৎ বলের ঘাত আর ভরবেগ দুটা সমজাতীয় রাশি। বলের ঘাত আর ভরবেগ দুটা সমজাতীয় রাশি। অ্যাকচুয়ালি বলের ঘাত আসলে কি নির্দেশ করে? বলের ঘাত কি নির্দেশ করে? ভরবেগের পরিবর্তনকে নির্দেশ করে। বলের ঘাত ভরবেগের কতটা পরিবর্তন হয়েছে, আমি এই পরিমাণ বল টি সময় ধরে প্রয়োগ করছি, তাহলে তার তো ভরবেগ পরিবর্তন হবে। বল প্রয়োগ করছি মানে ভরবেগ পরিবর্তন হবে, ঠিক আছে। বলের ঘাত কি নির্দেশ করে? তার কতটা ভরবেগ পরিবর্তন হবে, বুঝা গেল? নিউটনের দ্বিতীয় সূত্রের সময় আলোচনা করছিলাম, বল সমান কি হয়? বল সমান হয় ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ এমভি মাইনাস এম ইউ বাই টি। এই টিটা যদি এ পাশে আনি কি হবে? এফ ইন্টু টি সমান এমভি মাইনাস এম ইউ, অর্থাৎ ভরবেগের পরিবর্তন। বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। তাহলে আমি লিখতে পারি কি? বলের ঘাত সমান ভর বেগের পরিবর্তন। এর একক কি হবে? এসআই পদ্ধতিতে এর একক হবে বলের একক ইন্টু সময়ের একক, নিউটন ইন্টু সেকেন্ড। নিউটন ইন্টু সেকেন্ড। আর সিজিএস পদ্ধতিতে একক কি হবে? ডাইন ইন্টু সেকেন্ড। ডাইন ইন্টু সেকেন্ড। আমি ভরবেগেরও আমি একক লিখতে পারি, ঠিক আছে। ভরবেগের একক কি হয়? ভর ইন্টু বেগ, অর্থাৎ কেজি ইন্টু মিটার পার সেকেন্ড বা সেকেন্ড ইনভার্স। এটাও আমি বলের ঘাতের একক বলতে পারি, ঠিক আছে। কেজি ইন্টু মিটার সেকেন্ড ইনভার্স। অথবা সিজিএস এ কি বলতে পারি? গ্রাম ইন্টু সেমি সেকেন্ড ইনভার্স। অর্থাৎ ভরবেগের যা একক, বলের ঘাতেরও একই একক। এরপরে ঘাত বল দেখ। আচ্ছা, ঘাত বল হচ্ছে একটা বড় মানের বল, বৃহৎ মানের বল, আর তার ক্রিয়াকাল খুব কম সময়ের জন্য হতে হবে, ঠিক আছে। বৃহৎ মানের কোনো বল কোনো বস্তুর উপর খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করলে ওই বলকে বলা হয় ঘাত বল, ঠিক আছে। একটা বড় মানের বল কোনো বস্তুর উপর খুব কম সময়ের জন্য প্রযুক্ত হবে, সেই বলটাকে বলবো ঘাত বল। এর কিছু বাস্তব দৃষ্টান্ত। 1 নম্বর, ফুটবলে কিক করা, মানে ফুটবলে লাথি মারা। ফুটবলে লাথি মারার সময়, ফুটবলে যখন আমি লাথি মারি তখন কি হয়? একটা বেশি মানের বল ফুটবলের উপরে ক্রিয়া করে, তার জন্য ফুটবলটা উড়ে চলে যায়। এই যে বলটা আমি যে পা দিয়ে আমি লাথি মারলাম ফুটবলের উপর, এটা একটা কি বল হবে? ঘাত বল। বড় মানের বল খুব কম সময়ের জন্য। ফুটবলার পায়ের যে কন্টাক্ট সময়, মানে যে টাচ করে থাকবে, সেই সময়টা অনেক কম হয়, মারার সঙ্গে সঙ্গেই পালিয়ে যায় তো। তারপর ক্রিকেট ব্যাট দিয়ে কোনো ব্যাটসম্যান যখন বলকে আঘাত করে, সেটাও একটা ঘাত বল। ব্যাট দিয়ে যখন বলকে আঘাত করা হয়, বলকে মারা হয়, সেটাও একটা ঘাত বল, খুব কম সময়ের জন্য প্রযুক্ত হয়। এছাড়াও হাতুড়ি যখন পেরেকের উপর মারা হয়, হাতুড়ি যখন মানে পেরেক কোথাও কাঠের উপরে পেরেক মারছি হাতুড়ি দিয়ে যখন আঘাত করি পেরেকের উপরে, সেই উচ্চমানের বল খুব কম সময়ের জন্য প্রযুক্ত হয়, এটা একটা ঘাত বলের উদাহরণ। এই দুটার মধ্যে পার্থক্য যদি বলতে হয়, ঘাত বলতে একটা বলকে নির্দেশ করে, ঘাত বল একটা বলকে নির্দেশ করে, আর বলের ঘাত কি হয়? প্রযুক্ত বল আর ক্রিয়াকালের সময়কাল দুটার গুণফল। যে বলটা প্রযুক্ত করছি আর কত সময় ধরে প্রযুক্ত করছি, দুটার গুণফল হবে বলের ঘাত। আর ঘাত বল হচ্ছে একটা বলকে নির্দেশ করে। দুটার আমি কি বলতে পারি? দুটার আমি কি দেখাতে পারি? ঘাত বলের মাত্রা কি হয়? বলের মাত্রা যা এম এল টি টু দি পাওয়ার -2, এটা তো একটা বল, তাহলে এর মাত্রা হবে এম এল টি টু দি পাওয়ার -2। কিন্তু বলের ঘাতের মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার -1। দুটার পার্থক্যের পয়েন্টে আমি মাত্রা দিতে পারি, তাই তো। মাত্রা দিতে পারি, আর কি দিতে পারি? বলের ঘাতের প্রভাবে বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটে। বলের ঘাতের প্রভাবে কি ঘটে? বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটে। আর এটা আসলে কি?
বস্তুতে অল্প সময়ের জন্য বৃহৎ মানের একটা বল প্রযুক্ত হয়, সেটাই তো বলের ঘাত, সরি ঘাত বল। ঠিক আছে, এইসব পয়েন্ট দিতে হবে, দুটার পার্থক্যের পয়েন্ট। আর কি, বলের ঘাতের ক্ষেত্রে ক্রিয়াশীল বল এফ সমান এম এর সমীকরণ মেনে চলে, অর্থাৎ ভরের আর ত্বরণের গুণফলের দ্বারা ক্রিয়াশীল বলের পরিমাপ করা হয়। আর ঘাত বলের ক্ষেত্রে ক্রিয়াকাল অল্প হওয়ায় ভরবেগের পরিবর্তনের ঘাত বলের এফ ইন্টু টি পরিমাপ করা হয়। বলের ঘাত হলো ফল, আর ঘাত বল হলো ঘাত সৃষ্টিকারী বল। ঠিক আছে, এইসব পয়েন্ট দিতে হবে পার্থক্যে। আজকে এখান অব্দি থাক, এরপরের দিন রৈখিক ভরবেগ নিয়ে আলোচনা করবো।